আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নবম দশম শ্রেণীর সসীম ধারার ঢাকা বোর্ড 2023-এর একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, এই যে এপ্রিল মাসে তোমাদের যাদের পরীক্ষা, তাদের জন্য এই প্রশ্নটা মানে এই যে অঙ্কের সমাধানটা এটা খুবই কাজে আসবে। তোমাদের এবারকার 2025 সালের যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে সসীম ধারা থেকে এই টাইপের অঙ্কগুলা কিন্তু খুবই কমন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বোর্ড 2023-এর এই ম্যাথটা দেখানোর চেষ্টা করছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে কি আছে, দেখো ঢাকা বোর্ড 2023-এর একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেয়া আছে এবং সপ্তম পদ দেয়া আছে এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দেয়া আছে, আর কি দেয়া আছে, প্রথম 17 পদের সমষ্টি দেয়া আছে। তাহলে তোমাদের কতে বের করতে বলছে কি, এই যে একটা ধারা আছে, যে ধারাটির কোন পদ হচ্ছে -201, তারপর খতে বলছে কি যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, আর গতে বলছে সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করো। এখন এই ম্যাথটা সমাধান করার পূর্বে আমি তোমাদেরকে কিছু সূত্র দেখাতে চাচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের গুণোত্তর ধারা আর সমান্তর ধারা দুটো কিন্তু মিলিয়ে দেওয়া আছে। এখন প্রথমটাতে বের করতে বলছে কি যে কোন পদ, তার মানে nতম পদ বের করতে বলছে। তারপরে খতে আমাদের গুণোত্তর ধারা বের করতে বলছে, আর গতে সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই অঙ্ক করতে গেলে আমাদেরকে যে সূত্রটা লাগবে সেটা দেখো, যখন কোনো সমান্তর ধারার প্রথম পদ এ হবে, তারপর সাধারণ অন্তর ডি হবে, তখন সমান্তর ধারার nতম পদ হয় a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের দেয়া আছে কি, দেখো তো এখানে দেয়া আছে যে ধারাটির কোন পদ -201। এখন ধারাটির যদি আমি nতম পদ ধরি -201, তার মানে তখন আমার কি হবে, এটার মান আসবে আমার -201। এটা আমি তোমাদেরকে পরবর্তীতে অঙ্ক করানোর সময় দেখাচ্ছি। আবার দেখো, যখন কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হবে, তখন nতম পদের সমষ্টির সূত্রটা হবে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন এখানে যদি আমি বলি যে তাহলে কোনো একটি সমান্তর ধারার 12তম পদের সমষ্টি কি হবে, শুধু n এর জায়গায় আমি বসাবো কি 12, এই যে 12/2 2a প্লাস 12-1 ইন্টু ডি। তাহলে এই যে দেখো এখানে কিন্তু আমি লিখছি কি সমান্তর ধারার nতম পদ a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমি যদি তাহলে তোমাদেরকে বলি যে সমান্তর ধারার তাহলে যে 12তম পদ কি হবে, 12তম পদ হবে n এর জায়গায় গিয়ে সেখানে কিন্তু 12 হয়ে যাবে। দেখো এই যে এরকম আসবে, তার মানে a প্লাস 12-1 ইন্টু ডি। এখন দেখো আবার যখন গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ হয় এবং সাধারণ অনুপাত আর হয়, মনে রাখবা সমান্তর ধারাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর কেন, কারণ তোমরা জানো যে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি করি, দ্বিতীয় পদ থেকে ডিটা আমরা কিভাবে বের করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করি, একইভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করে যখন দেখি যে সবগুলার অন্তরটা একই আসছে, তখন কিন্তু আমরা ধরে নেই এটা সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি করি, দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি, তৃতীয় পদকে আবার আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি। এরকম ভাগ করার পর যখন পার্থক্য একই আসে, তখন কিন্তু আমরা বলি যে এটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর ধারার nতম পদ a আর n-1। তাহলে এখানে যদি আমি বলি যে গুণোত্তর ধারার 5তম পদ কত, তাহলে এখানে কি হবে, 5তম পদ, দেখো আমি লিখছি 5তম পদ বললে কি হবে, a আর n এর জায়গায় 5 হবে, 5-1 ইকুয়াল টু কি হবে, a^4। এখন গুণোত্তর ধারা কোনটা, গুণোত্তর ধারাটা যে এরকম, দেখো যে a প্লাস এ আর প্লাস ar² প্লাস ar³ প্লাস ডট 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 এভাবে কিন্তু যেতে থাকবে, a^n, মানে এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এখন দেখো, এখন তাহলে আমরা অঙ্কগুলা করার চেষ্টা করছি, ঠিক আছে।
দেখো তাহলে কতে কি আছে, দেখো একটি ধারা দেয়া আছে, বলছে হচ্ছে যে ধারাটির হচ্ছে কোন পদ -201। তাহলে দেখো আমি প্রথমে কি করেছি, এই যে প্রদত্ত ধারাটি হচ্ছে আমি লিখে নিয়েছি। তাহলে এখানে আমার প্রথম পদ কোনটা বলো তো? প্রথম পদ হচ্ছে কিন্তু আমার 9। তাহলে প্রথম পদকে আমি কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমি লিখছি ধারাটির প্রথম পদ এ = হচ্ছে কত? 9। আর সাধারণ অন্তর কিভাবে বের করতে হয় বলো তো? যেহেতু এটা হচ্ছে একটা সমান্তর ধারা, কিভাবে সমান্তর ধারা বুঝলাম দেখো তো, এই যে 6 থেকে 9 বাদ দাও তো, 6 - 9 = কি আসে বলো তো? -3। আবার 3 - 6 = কি আসে দেখো তো? -3। তার মানে এটা হলো আমাদের একটা কিন্তু সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার প্রথম পদ এ = হচ্ছে কি আছে? 9। আর সাধারণত ডি = কি আসছে? -3। তাহলে সুতরাং ইহা একটি সমান্তর ধারা। এখন আমাদের কি বলছে যে এই ধারাটির কোন পদ -201। তাহলে আমি ধরে নিয়েছি যে ধারাটির nতম পদ হচ্ছে -201। এখন আমরা কি জানি? আমরা জানি যে সমান্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে কি? a + n-1 * d। এখন দেখো nতম পদ যদি এটা হয়, তাহলে nতম পদ সমান আমি কি লিখছি? a + n-1 * d। তার মানে এটা = কিন্তু আমরা -201 লিখতে পারি। এখন আমি মান বসাবো। দেখো a এর মান কত পাইছি? 9 প্লাস তারপর হচ্ছে n-1 * d এর মান আমি কত পেয়েছি দেখো তো? এই যে -3 = হচ্ছে -201। এখন দেখো আমি ক্যালকুলেশন করেছি, এই যে 9, তারপরে -3 দিয়ে n কে গুণ করলে কি হয়? -3n। আর -3 * -1 কি হয়? মাইনাসে প্লাস, এই যে +3 = -201। তারপর দেখো কি আছে এখানে? -3n আর 9 3 যোগ করলে হয় হচ্ছে 12 = হচ্ছে 201 -201। এখন দেখো -3n, এই যে 12টা আছে এটাকে হচ্ছে আমি ডান পাশে নিয়ে গেছি, তাই এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে। তাহলে -3n = -213। এখন হচ্ছে এ পাশেও মাইনাস আছে, বাম পাশেও মাইনাস আছে, ডান পাশেও আছে। এখন উভয় পক্ষকে আমি -1 দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে দেখো মাইনাস উভয় পক্ষ থেকে ব্যানিশ হয়ে গেছে। এখন 3n = 213। তাহলে n = কি হবে? এখানে 3টা ডান পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে। তাহলে n এর মান হচ্ছে কত পাইছি দেখলাম? কত পেয়েছি দেখো? 71। তাহলে ধারাটির কততম পদ 201 হলো বলো তো? -201। ধারাটির 71তম পদ হলো -201। এখন দেখো খতে আমাদের কি বলা আছে দেখো তো? গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখন আমাকে বলো তো যে গুণোত্তর ধারা কোনটা ছিল? দেখো তো গুণোত্তর ধারা ছিল যেরকম a + ar + ar² + ar³ .. এভাবে চলতে থাকবে। তার মানে গুণোত্তর ধারাটা বের করতে গেলে আমাদের কিন্তু এর মান লাগবে আর হচ্ছে আর এর একটা মান লাগবে। এই মান দুইটা হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে এই মান দুইটা আমি কিভাবে জানবো? খেয়াল করো তো, এখানে গুণোত্তর ধারার সম্পর্কে কোথায় বলা আছে? দেখো প্রথমে কিন্তু বলা আছে যে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ কত আছে? 1/3√6। আর সপ্তম পদ কত আছে বলো তো? 27, তারপর হচ্ছে কি √2। তার মানে হচ্ছে এই যে এখান থেকেই কিন্তু আমরা হচ্ছে বের করে নিয়ে আসবো। কিসের মান বের করে নিয়ে আসবো? আর এর মান বের করে নিয়ে আসবো, তাই না? দেখো কিভাবে বের করে নিয়ে আসবো একটু খেয়াল করো। দেখো আমি লিখে নিয়েছি, এই যে দেওয়া আছে গুণোত্তর ধারার চতুর্থ পদ = 1/3√6 এবং সপ্তম পদ = 1/27√2। এখন তাহলে আমরা একটু ধরে নেই, সাজিয়ে নেই, ঠিক আছে? যে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ a, তারপর সাধারণ অনুপাত হচ্ছে কি r। আর যখন গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r হয়, তখন গুণোত্তর ধারার nতম পদ কি বলছে তোমাদের বলো তো? nতম পদ হচ্ছে a/n-1। তাহলে আমাদের এখানে আমরা কি লিখছি দেখো? গুণোত্তর ধারার চতুর্থ পদ। তাহলে nতম পদ যদি এটা হয়, তাহলে চতুর্থ পদ কি হবে? n এর জায়গায় শুধু 4 হবে। তাহলে দেখো ar4-1, তার মানে a মানে কি হচ্ছে ar³ তাই না? এখন তাহলে গুণোত্তর ধারার সপ্তম পদ কি হবে? ar7-1, তার মানে কি ar6 হলো। এখন খেয়াল করো তো যে চতুর্থ পদের একটা মান আছে না? কত আছে? 1/3√6। তার মানে হচ্ছে এই যে চতুর্থ পদ যে আমরা পেয়েছি ar³, এখন এই ar³ শর্ত মতে ar³ = হচ্ছে 1/3√6। এটা হচ্ছে আমরা লিখে দিয়েছি সমীকরণ 1। এবং চতুর্থ পদের হচ্ছে একটা মান ছিল আমাদের কি? 1/27√2। তাহলে এটাও লিখে নিয়েছে যে ar6 সপ্তম পদের মান ছিল ar6
এবং AR⁶ ইকাল টু 1/27√2 সমীকরণ 2। এখন আমাদের কাজ হচ্ছে দেখো তো এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ এর মধ্যে বড় কে বলো তো? এই যে AR⁶ এটা, তাই না? আর এটা হচ্ছে ছোট। তাহলে আমরা কি করব? এই 2 নং সমীকরণকে হচ্ছে আমি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। দেখো আমি লিখেছি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই এই যে AR⁶ বাই AR³ ইকাল টু হচ্ছে যে এটা উপরে এই যে ভাগ দিয়ে এটা নিচে লিখে দিয়েছি। এখন দেখো এখানে কিন্তু এই এ হচ্ছে কাটা যায়, আর R⁶ বাই R³ ভাগ দিয়ে R³ মানে কি R⁶ মাইনাস 3 ইকাল টু কি R⁻3। এই দেখো এখানে আমার আছে কত R⁻3 ইকাল টু 1/27√2 ইন্টু দিলে কি হবে? নিচের অংশটুকু উল্টে যাবে, তাই না? এই দেখো হরটা আমার লব হয়ে গেল, লবটা আমার হর হয়ে গেল। এখন দেখো তারপর আমি এখন কি করব? এখন দেখো এটাকে আমি একটু ভেঙে লিখেছি। তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করবা, তখন তোমরা ইজিলি মানটা পাবা। আমি একটু ভেঙে দেখাইছি। দেখো 1/27√2 ইন্টু এই যে 3 ইন্টু √6 √6কে √6কে আমরা কীভাবে লিখতে পারি? √2 ইন্টু √3। দেখো 3 দুগুণে 6, √2 ইন্টু √3 করলে তো √6ই আসে। এখন দেখো এখানে কি আসবে দেখো তো তাহলে? এই যে এই √3টা সরি এটা আমাদের কাটা যাবে না, এটা থাকবে। এখন দেখো এই যে এই √2 আর এই √2 আমি যদি কেটে দেই তাহলে উপরে আমার কি থাকে? 3√3 আর নিচে কি থাকে দেখো 27। এখন এই 3 দিয়ে যদি 27কে কাটি তাহলে কি আসে? 9। তাহলে উপরে √3 নিচে হচ্ছে কি 9। এখন দেখো এই 9কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 3 3 3কে 9 আর উপরে কি √3। এখন মনে রাখবা যে একটা পূর্ণ সংখ্যা ইকাল টু হচ্ছে 2টা রুট দিয়ে লিখতে হয়। তার মানে 3 ইকাল টু হচ্ছে 2টা রুট, 3 মিলে হচ্ছে একটা 3 হয়। তাহলে একটা 3 এর জন্য আমরা 2টা √3 লিখে নিয়েছি আর ইন্টু দিয়ে 3 লিখে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমার দেখো এই √3 এই √3 যদি আমি কেটে নিই তাহলে আমার 3√3 থাকে। এই যে আর কিউব ইকাল টু কী আসছে দেখো তো? 3√3। ঠিক আছে, তাহলে দেখো এখন এখানে যেহেতু আর কিউব আকারে আছে তাহলে এটাকেও হচ্ছে আমাদেরকে কিউব আকারে লিখতে হবে। এই দেখো আমি লিখেছি 1/√3 কিউব। 1/√3 কিউব মানে কি? 1/√3 আছে কয়টা? 3টা, তাই না? এই যে এরকম 3টা আছে। তাহলে আর ইকাল টু কী হবে? এই কিউব কিউব কাটা, তাহলে আর ইকাল টু হচ্ছে 1/√3। দেখো আমরা কিন্তু আর এর মানটা পেয়ে গেছি। এখন গুণোত্তর ধারা বের করতে গেলে আমাদের হচ্ছে আর এর মান লাগে, আর হচ্ছে কিসের মান লাগে? এর মান লাগে। তাহলে এখন আমি কি করব বলো তো? এই যে আমি সমীকরণ ধরে নিয়েছি না 1 2 দিয়ে, এখন হচ্ছে যে কোনো একটা সমীকরণে হচ্ছে আমি আর এর মান বসাই দেবো, তাইলে হচ্ছে আমার কিন্তু এর মানটা চলে আসবে। এখন খেয়াল করো, আমি যদি 1 নং সমীকরণে আর এর মানটা বসাই দিই তাহলে আমি চলো এখন হচ্ছে আমি সমীকরণ 1-এ আর এর মানটা হচ্ছে বসাই দেব। এক্ষেত্রে খেয়াল করো সমীকরণ 1-এ আমি হচ্ছে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আর এর মান না বসায় হচ্ছে আমি হচ্ছে আর কিউবের মান বসাইছি। কেন জানো? দেখো সমীকরণে আছে কি AR³ ইকাল টু হচ্ছে এত। এখন এখানে কিন্তু আমি একটা আর কিউবের হচ্ছে মান কিন্তু আমি পেয়েছিলাম। কি পেয়েছিলাম? যে R³ ইকাল টু হচ্ছে 1/3√3। এই যে এটা কিন্তু আমি পেয়েছিলাম 1/3√3। এখন যেহেতু এখানে আমার আছে AR³ ইকাল টু এত, তাহলে সরাসরি R³ মানটা বসাই দিলে কিন্তু তোমাদের জন্য সহজ হয়। তাই আমি আর এর মান না বসায় R³ মানই বসাইছি। দেখো এই যে R³ মান 1 নংয়ে বসিয়ে পাই। এই যে মানগুলা বসাই দিছি। এখন এই ইকাল টু কী হবে? একইভাবে এটা বাম পাশ থেকে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই যে তারপর 1/3√6 ইন্টু দিয়ে যে ভাগ হলে গুণাকার লিখলে কী হয়? এই যে এটা উল্টে গেল। এখন তাহলে খেয়াল করো উপরে আছে কি 3√3 আর নিচে 3, আর √6টাকে আমরা একইভাবে ভেঙে লিখছি √2 ইন্টু √3। তাহলে এই √3 আর হচ্ছে এই যে এই √3 যদি আমি কেটে দেই, তারপরে এই 3 যদি আমি কেটে দেই তাহলে কি থাকে? 1/√2। তাহলে এর মানটা কি আসছে দেখো? 1/√2। তার মানে হচ্ছে আমি কিন্তু এখন আর এর মানও পেয়ে গেছি প্লাস হচ্ছে এর মানও পেয়ে গেছি। এখন তাহলে আমি লিখে ফেলবো গুণোত্তর ধারাটি। দেখো আমি লিখেছি যে প্লাস AR প্লাস AR² প্লাস AR³ প্লাস ডট ডট। এখন এর মান কত? 1/√2 প্লাস এর মান কত? 1/√2 ইন্টু আর এর মান কত পাইছি দেখো? আর এর মান পাইছি হচ্ছে 1/√3। আর এর মান কিন্তু হচ্ছে আমরা এই যে আর এর মান কিন্তু 1/√3 পেয়েছি। তারপরে যে এর মান বসাইছি, তারপরে যে আর এর মান এই যে 1/√3² দিয়ে লিখেছি, যেরকম মান বসাই দিছি। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে কি আসে? 1/√2 প্লাস এই √2 আর √3 দুটাকে গুণ করলে কি হয়? √6। এই যে 1/√6 প্লাস এখানে খেয়াল করো এখানে হচ্ছে কি 1/√2
এটা হলো কি দেখো, এটা হলো 1/√2 ইন্টু এরকম 1/√3 স্কোয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে এই স্কোয়ার আর এই রুটে কিন্তু কাটা যায়, তাহলে এখানে কিন্তু আমার থাকবে শুধু হচ্ছে 1/3। তার মানে এই দুটাকে গুণ করলে কি আসে 1/3√2। দেখো আমি একবার লিখে দিয়েছি এই যে 1/3√2 প্লাস এখানে সেমভাবে 1/√2 ইন্টু 1/√3 কিউব, তার মানে √3 কয়টা আছে 3টা, এ দেখো 1/3√3 প্লাস ডট 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 দিয়ে দিচ্ছে। তাহলে এখানে 1/√2 প্লাস 1/√6 প্লাস 1/3√2 প্লাস এই যে এখানে দেখো এই √3 আর √2 এই দুটাকে গুণ করলে কি হবে √6 আর এই যে 3√6 প্লাস এটা হয়ে গেল আমাদের হচ্ছে গুণোত্তর ধারাটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন খেয়াল করো, এখন আমাদের যেটা করতে হবে যে সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করো। এখন আমরা কি জানি সমান্তর ধারার nতম পদটা আমি কি বলছিলাম বলো তো, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d হলে সমান্তর ধারার nতম পদ হচ্ছে কি a প্লাস n-1 ইন্টু d। এখন আমাকে বলছে কি তাহলে 34তম পদ, তার মানে কি হবে a প্লাস 34 - 1 ইন্টু ডি। এখন একটা কথা হচ্ছে যে এটা বের করতে গেলে কিন্তু আমি কিন্তু এ এর মান লাগবে আর হচ্ছে কিন্তু ডি এর মান লাগবে। তাহলে এই এ আর ডি এর মানটা আমি কোথায় পাবো, তাই না? এটা হলো আমাদের একটা প্রশ্ন। এখন খেয়াল করো সমান্তর ধারার কথা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি তো। দেখো এই যে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি এই যে 348 এবং প্রথম 17 পদের সমষ্টি হচ্ছে 663। এই যে পয়েন্টটা আছে না, দেখো এই যে লাইনটা আছে না, এই যে এটাকে নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। আমরা কি জানি বলো তো, যে কোনো সমান্তর ধারার হচ্ছে প্রথম পদ যখন এ হয়, সাধারণ অন্তর যখন ডি হয়, তখন তার nতম পদের সমষ্টি কি হয় n/2 টু a প্লাস n-1 ইন্টু ডি। এই যে সূত্রটা এখান থেকে আমরা এখন কাজ করব। দেখো তাহলে আমি লিখে নিয়েছি, দেখো যেহেতু হচ্ছে আমাদের প্রশ্নে দেয়া আছে যে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি আর প্রথম 17 পদের সমষ্টি, আমি লিখে নিয়েছি। দেওয়া আছে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি ইকাল টু এত, সমান্তর ধারার প্রথম 17টি পদের সমষ্টি হচ্ছে এত। এখন আমি ধরে নিয়েছি যে ধরি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে আমরা জানি কি সমান্তর ধারার nতম পদের সমষ্টি ইকাল টু n/2 টু a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমাদের আছে কত 12 পদের সমষ্টি। সুতরাং সমান্তর ধারার 12তম পদের সমষ্টি কি হবে, n এর জায়গায় হচ্ছে 12 হবে, যে 12/2, তারপর কি আছে 2a প্লাস 12-1 ইন্টু ডি। একইভাবে আছে কি সমান্তর ধারার 17টি পদের সমষ্টি। তাহলে আমি লিখে নিয়েছি সমান্তর ধারার 17টি পদের সমষ্টি ইকাল টু কি হবে, এর জায়গায় 17 হবে, যে 17/2 2a প্লাস 17-1 ইন্টু ডি। এখন খেয়াল করো তো, এই যে 12 পদের সমষ্টির একটা মান দেওয়া আছে না, কত 348। তাহলে 12তম পদের সমষ্টির যে আমি লিখলাম যে, তাহলে এটা ইকাল টু হচ্ছে কিন্তু আমি লিখতে পারি 348। একইভাবে 17 পদের সমষ্টির একটা মান আছে 663, তার মানে এটা ইকাল টু হচ্ছে আমি লিখতে পারবো 663। তাই দেখো আমি এখানে লিখে নিয়েছি যে শর্ত মতে এই যে যেহেতু বলছে যে 17টি পদের সমষ্টি এত, তার মানে এটা ইকাল টু হচ্ছে এই যে 348, এই যে আমি লিখে নিয়েছি। তাহলে এখানে 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 6 থাকে, তারপরে 2a প্লাস 12 - 1 থেকে 12 থেকে 1 গেলে কত থাকে 11, 11-এর সাথে ডি গুণ করলে হয় 11d ইকাল টু হচ্ছে 348। এখন খেয়াল করো, তাহলে 2a প্লাস 11d, এই যে 6টা এখানে আছে এটা ডান পাশে গিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ এখানে এটা গুণ আকারে আছে। তাহলে 2a প্লাস 11d ইকাল টু কত পাইলাম দেখো 58। এটা হলো আমাদের সমীকরণ 1। এখন একইভাবে আমাদের হচ্ছে 17টি পদের সমষ্টি আছে কত 663। তাহলে এই যে এত ইকাল টু 663, এই যে আমি লিখে নিয়েছি। বা 17 দিয়ে হচ্ছে দেখো 2a প্লাস 17 থেকে 1 গেলে থাকে 16, ডি গুণাকারে আছে তাই 16d ইকাল টু দেখো এই যে এখানে যে 2টা আছে না, 2টা দেখো বাম পাশে কিন্তু হচ্ছে ভাগ আকারে আছে, এখানে এসে এটা কিন্তু গুণ হয়ে গেছে, তার মানে 663 ইন্টু 2 করে ফেলছি। হ্যাঁ, এটা করে আমি সরাসরি মান বসাইছি, দেখো এই মানটা আসছে 1326। এখন তাহলে 2a প্লাস 16d ইকাল টু হচ্ছে কি হবে, এই 1326কে 17 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই পাশে এটা গুণাকার আছে। তাহলে ভাগ করার পর দেখো আমাদের আসে হচ্ছে 78। তাহলে 2a প্লাস 16d ইকাল টু 78। এখন খেয়াল করো তো, এই 16dকে আমি হচ্ছে 11d প্লাস 5d লিখতে পারি না, 11d আর 5d তো 16d, তাই না? তাহলে আমি একটু ভেঙে লিখলাম, দেখো 2a প্লাস 11d প্লাস 5d। কেন বলো তো, কারণ এই যে এখানে 2a প্লাস 11d এর একটা মান আছে, যদি আমি এটাকে ভেঙে এভাবে লিখি তাহলে এখানে আমি হচ্ছে এই মানটাকে বসাইতে পারবো।
দেখো তাহলে 2a প্লাস 11d এর জায়গায় আমি 58 লিখে দিয়েছি, প্লাস হচ্ছে আমার এই যে 5d ইকাল টু 78 আমি লিখে দিয়েছি 1 নং হতে মান বসিয়ে। তাহলে 5d ইকাল টু কী হবে 78 মাইনাস 58 ইকাল টু হচ্ছে 20। তাহলে d ইকাল টু কী হবে 20কে হচ্ছে 5 দিয়ে ভাগ করে d এর মান হচ্ছে 4। এখন দেখো তাহলে আমি d এর মান পেয়ে গেছি। এখন আমার কাজ কি, এর মান লাগবে। তাহলে d এর মানটা হচ্ছে আমি একটা সমীকরণে বসাই দিই। দেখো এই যে 1 নং সমীকরণে আমি বসাই দিলাম। এই যে 2a প্লাস 11d ছিল, তাহলে 11 ইন্টু d এর মান 4 ইকাল টু 58। 2a প্লাস 44 ইকাল টু 58, তারপর 2a ইকাল টু কি 58 থেকে 44 মাইনাস হয়ে গেল, থাকে হচ্ছে কি 14। তাহলে a ইকাল টু কী হবে 14/2, a ইকাল টু 7। এখন দেখো তাহলে আমার a এর মানও বের হয়ে গেছে, আমার d এর মানও বের হয়ে গেছে। এখন আমাকে বের করতে বলছে কি সমান্তর ধারার 34তম পদ। তাহলে এখন আমি লিখেছি, আমরা জানি সমান্তর ধারার nতম পদ ইকাল টু কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং 34তম পদ কী হবে, n এর জায়গায় হচ্ছে শুধু 34 বসাইতে হবে। এই যে a প্লাস 34 মাইনাস 1 ইন্টু d ইকাল টু এর মান আমি কত পাইছি, এই যে 7 পাইছি। 7 প্লাস 34 থেকে 1 গেলে 33, আর d এর মান পাইছি হচ্ছে 4। এই যে মান বসাইছি, 7 প্লাস 33কে 4 দিয়ে করলে হচ্ছে 132, এরপর 7 আর 132কে যোগ করলে হয় 139। তাহলে সমান্তর ধারাটির 34তম পদ হচ্ছে 139। আশা করি তাহলে তোমরা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর যে এই অঙ্কটা আছে এটা হচ্ছে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদেরকে হচ্ছে আমি আরেকটা বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তোমাদের যদি হচ্ছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।